হাই, আমি শুভাশিস বিশ্বাস। আমি একজন আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার। আমি আজকে আর্থকোয়েক নিয়ে কথা বলবো। আর্থকোয়েক কিভাবে সৃষ্টি হয়, এর পেছনের রহস্যগুলো কি, সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। এবং ফার্স্ট অফ অল আমাকে আর্থকোয়েক জিনিসটা একটু জানতে হবে। সো আর্থকোয়েকের বিষয়টা জানতে হলে আমাদের একটু ডেফিনিশন সম্পর্কে জানতে হবে, যে এটা ডেফিনিশনটা কি। আর্থকোয়েক হচ্ছে গ্রাউন্ড শেকিং, which causes sudden slip at fault which release large elastic energy spread out through wave. কি বুঝলাম? কিছু বুঝলাম না। যে গ্রাউন্ড শেক করে কিসের কারণে? সাডেন স্লিপ অ্যাট ফল্টের মধ্যে সাডেন স্লিপ হলে, যেটা থেকে আমাদের এনার্জি রিলিজ হয়, লার্জ অ্যামাউন্ট অফ ইলাস্টিক স্ট্রেইন এনার্জি জিনিসটা কি? যখন দুটা প্লেটের রিলেটিভ মুভমেন্ট হয়, তখন যেটা হয়, ডিফরমেশন হয়, সেটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেইন এনার্জি, যেখান থেকে বের হয় ইলাস্টিক স্ট্রেইন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এর পেছনের রহস্যটা আমাদের একটু জানতে হবে, হিস্ট্রিটা জানতে হবে। পৃথিবী সৃষ্টির যে আমরা যে কন্টিনেন্ট বিভিন্ন মহাদেশে বলছি, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে। তো এখানে কিছু থিওরি আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে কন্টিনেন্টাল গ্রিড থিওরি, যেটা ডেভেলপ করেছে হচ্ছে আলফ্রেড ওয়াগনার 1912। তিনি তার ভাষায় ছিল হচ্ছে পৃথিবীর পুরো মহাদেশগুলো একসাথে ছিল, যেটাকে উনি বলছেন পাঞ্জিয়া, এবং এগুলো আস্তে আস্তে ভাগ হয়ে গেছেন, যেটাকে বলছেন উনি কন্টিনেন্ট। এবং এই কন্টিনেন্ট গুলো এক জায়গা থেকে কিভাবে স্প্রেড আউট হয়েছে, চারপাশে ছড়াই গেছে, তার কোনো সঠিক ব্যাখ্যা এগুলোর মধ্যে নেই। সো এদিক থেকে দেখতে গেলে এই থিওরিটা পুরোপুরি নট ভ্যালিড। সো এরপর আরেকটা থিওরি আসছে প্লেট ট্যাকটনিক অলমোস্ট ড্রিফট থিওরি থেকে নিয়েছে অনেক বিষয়। ফর এক্সাম্পল, যে প্লেটগুলো একসাথে ছিল, আস্তে আস্তে কি হয়ে গেছে, স্প্রেড আউট হয়ে গেছে। কিন্তু কিভাবে স্প্রেড আউট হয়েছে, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছে, সেটার ব্যাখ্যা এই থিওরি থেকে পাই আমরা। কিভাবে পাই? ফর এক্সাম্পল, যদি দেখি যে আগে পুরো পৃথিবী একটা জায়গায় ছিল, অনেকগুলো প্লেটে ভাগ ছিল। হ্যাঁ, এগুলো এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে। এই যে সরে যাচ্ছে প্লেটগুলো, যে এক জায়গা থেকে সরে গিয়ে একটা মহাদেশ হচ্ছে, এক জায়গা থেকে সরে গিয়ে একটা মহাদেশ হচ্ছে, এই যে সরে যাচ্ছে, ডিস্টেন্স মেনটেন করে কিভাবে সরে যাচ্ছে, সেটা আমরা প্লেট ট্যাকটনিক থেকে পাই। কিভাবে পাই আমি বলি। যে ফার্স্ট অফ অল আমাদের পুরো পৃথিবীর ইনার শেপটা আমাদের একটু ড্র করা দরকার। আমাদের পৃথিবীর ইনারের মধ্যে আছে, এটা হচ্ছে কোর, তারপরে এটা হচ্ছে আমাদের ম্যান্টল, আর এটা হচ্ছে ক্রাস্ট। এটা হচ্ছে ম্যান্টল, আর হচ্ছে কোর। কোর হচ্ছে অনেক বেশি হিটেড। এটা হচ্ছে ম্যান্টলের লোয়ার, এটা হচ্ছে আপার ম্যান্টল। আর এখানে যে ক্রাস্টটা আছে, সে ক্রাস্টের উপরে আমরা বেসিক্যালি প্লেটগুলো আছে। ক্রাস্টের মধ্যে প্লেটগুলো আছে। কোথায় আছে? ক্রাস্টের মধ্যে। খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ক্রাস্টের মধ্যেই প্লেটগুলো আছে। সো ফার্স্ট অফ অল, এখানে কোর আর হচ্ছে ক্রাস্টের মাঝখানে আছে ম্যান্টল। ম্যান্টলের দুইটা পার্ট আছে, লোয়ার ম্যান্টল আর হচ্ছে আপার ম্যান্টল। আপার ম্যান্টল হচ্ছে কিসের সাথে টাচ? ক্রাস্টের সাথে, যেটা অনেক কুল। আর এটা হচ্ছে লোয়ার ম্যান্টল, হচ্ছে কোরের সাথে যুক্ত, যেটা অনেক হিটেড। সো এই যে এখানে যে অনেকগুলো প্লেট আছে, প্লেটগুলো একটা থেকে একটা কিভাবে সরে যাচ্ছে, সেইটার মেইন রহস্য হচ্ছে এই জায়গাতে, ম্যান্টলে। কিভাবে? যখন এই যে এখানে ক্রাস্টের সাথে ম্যান্টলের টাচ হয়, সে জায়গার মধ্যে অনেক ডেন্স, কারণ কুল। আর হিটেড এরিয়া, কোরের সাথে ম্যান্টলের যে জায়গা টাচ হয়, সেটা হচ্ছে অনেক হিটেড, সেটা হচ্ছে কম ডেন্সের। বেশি ডেন্স আর কম ডেন্সের মধ্যে একটা কনভেকশনাল কারেন্ট তৈরি হয়। এভাবে একটা কনভেকশনাল কারেন্ট তৈরি হয়। হ্যাঁ, যেটা এই সারফেস প্লেটগুলোকে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করতে সাহায্য করে। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু যে একটা সারফেস একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্ট থেকে দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে ম্যান্টলের মধ্যে যে কনভেকশনাল কারেন্ট তৈরি হয়, বা কনভেকশনাল ইফেক্ট যেটা বলছি, সেটার মাধ্যমে হচ্ছে একটা প্লেট আরেকটা প্লেট থেকে দূরে সরে যাচ্ছে। সো এভাবে হচ্ছে প্লেট ট্যাকটনিক থিওরিটা ডেভেলপ হয়েছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে আধুনিক, মডার্ন আমরা থিওরি বলতে পারি।
এরপরে আমরা হচ্ছে যে তাহলে প্লেট টেকটনিক কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম। এবার হচ্ছে আমাদের যে আর্থকোয়েকটা হয় সেটা আমরা বলেছি যে গ্রাউন্ড শেকিং হয়, যেটা হচ্ছে সাডেন স্লিপ অ্যাট ফল্ট। তারপর হচ্ছে ইলাস্টিক স্ট্রেন এনার্জি রিলিজ করে, যেটা কিভাবে যায়, ওয়েভ আকারে যায়। সো অনেকগুলো বিষয়, একটা হচ্ছে সাডেন স্লিপ অ্যাট ফল্ট। তাহলে সাডেন স্লিপ অ্যাট ফল্ট জিনিসটা আমাকে বুঝতে হবে যে ফল্ট কি আসলে। যে এখানে এখানে একটা প্লেট, এখানে আরেকটা প্লেট, আমি এ প্লেট ধরলাম, বি প্লেট ধরলাম। এই যে একটা প্লেট যখন আরেকটা প্লেটের যখন নিচে নেমে যায়, আমি যদি আরেকটু ছোট করে রাখি, যে একটা প্লেট, এই একটা প্লেট, এই প্লেটটা যখন একটা নিচে নেমে যায়, এটা হচ্ছে আমাদের ফুট ওয়াল, আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল। যখন এই ওয়াল থেকে এই ওয়ালটা যখন নিচে নেমে যায়, তখন আমরা এটাকে বলে ডিপ স্লিপ ফল্ট। আর যদি এরকম হয়, এটা থেকে ফোর্স দেওয়ার কারণে ঠিক উপরে উঠে যাচ্ছে, তখন আমরা এটাকে বলে হচ্ছে রিভার্স ডিপ স্লিপ ফল্ট। আর যখন এটা এরকম হয়, একটা আরেকটা থেকে দূরে সরে যায়, শেয়ার স্ট্রাইকস ডিপ স্লিপ ফল্ট। এর অনেক ফল্ট আছে। এই ফল্ট গুলো থেকে যখন এটা সরে যায়, একটা থেকে সরে যায়, তখন এটার মধ্যে দিয়ে এনার্জি, ইলাস্টিক স্ট্রেন এনার্জি রিলিজ হয়, যেটার মাধ্যমে আমাদের আর্থকোয়েকটা হয়, বেসিক্যালি যেটার মাধ্যমে আমাদের আর্থকোয়েকটা হয়। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যে আর্থকোয়েকটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে অনেকগুলো ফল্ট আছে, ফল্টগুলোর মাধ্যমে হচ্ছে এনার্জি রিলিজ হয়। তাহলে আমরা একটা আর্থের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা দেখবো সেটা হচ্ছে কি, ফল্ট লাইন খুব ইম্পর্টেন্ট, ফল্ট। আর একটা হচ্ছে ওয়েভ। এই ফল্টের মধ্যে রিলিজ এনার্জি হয়, আর ওয়েভ আকারে ওই এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ে, যেটা আমরা আমাদের বিল্ডিং এর চারপাশে আসে, হিট করে বিল্ডিং কে, সেটা হচ্ছে ওয়েভটা। তো একটা যদি আমরা দেখি যে একটা একটা যেটা হচ্ছে আমাদের যেটা আর্থ হয়, আমি খুব সংক্ষেপে বলবো, কিন্তু অনেক এলাবোরেটলি বলা যায়। তো ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের একটা আর্থকোয়েক এপিসেন্টার, যেখানে আর্থকোয়েকটা সোর্স হয়েছে, মানে উৎপত্তি হয়েছে। আর এটা ঠিক নিচে, এটা হচ্ছে হাইপোসেন্টার, এটা হচ্ছে হাইপোসেন্টার, এটা হচ্ছে এপিসেন্টার, যেখান থেকে আর্থটা উৎপত্তি, আর্থকোয়েকটা উৎপত্তি। এবং এটা যে আকারে স্প্রেড আউট হয় সেটাকে আমরা বলবো সাইসমিক ওয়েভ। ঠিক আছে। সো এই এপিসেন্টারের মধ্যে যেটা আমরা একদম মানে বেশি বলি সেটা হচ্ছে ম্যাগনিটিউড, যে কথাটা আমাদের মুখে সবসময় আসে, ম্যাগনিটিউড। আর এটা যে আকারে ফ্লো হয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি। অর্থাৎ এখানে ম্যাগনিটিউড ফিক্সড, ইন্টেন্সিটি ভ্যারি করে উইথ রেসপেক্ট টু টাইম এন্ড ডিস্টেন্স। তো এইভাবে আর্থকোয়েকটা ছড়ায় চারপাশে। তো এখানে দুটো জিনিস, একটা আমরা ফল্ট নিয়ে কথা বলেছি, কিভাবে ফল্ট গুলো হয়, একটা প্লেটের নিচে চলে যায় বা উপরে আসে, বা পাশাপাশি শেয়ারিং এর মাধ্যমে ডেভেলপ হয়, এগুলো হচ্ছে ফল্ট। এবার কিভাবে এনার্জি গুলো রিলিজ চারপাশে হচ্ছে ছড়ায় পড়ে, যেটাকে আমরা বলছি ওয়েভ। ওয়েভগুলো, অনেকগুলো ওয়েভ আছে, যে আমরা খুব সিম্পলি কয়েকটা ওয়েভের নাম বলবো। একটা হচ্ছে সারফেস, একটা একটা পৃথিবীর মধ্যে যে সারফেসে যে ওয়েভগুলো কাজ করে সেটা একটা। আর বডিতে যে কাজগুলো করে, অর্থাৎ এই প্লেটগুলোতে ক্লাসে যে কাজগুলো করে, সেগুলোকে আমরা বড়িয়ে দুই ধরনের, একটা হচ্ছে পি ওয়েভ, আর একটা হচ্ছে এস ওয়েভ। পি ওয়েভ, এস ওয়েভ, এটা বেসিক্যালি হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে যেটা হয়। হ্যাঁ, সংকোচন প্রসারণের মধ্যে যে ওয়েভটা চারপাশে ছড়ায় পড়ে, কন্ট্রাকশন এক্সপেনশনের মাধ্যমে যে ওয়েভটা ছড়ায় পড়ে সেটাকে বলবো আমরা পি ওয়েভ। আর এস ওয়েভটা এরকম, এস ওয়েভটা একটা প্লেটের মধ্যে বা হরিজন্টালি হতে পারে, আবার ভার্টিক্যালও হতে পারে। ঠিক আছে, এটা যদি প্লেট হয়, হ্যাঁ, এটা হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। এটাকে আমরা হরিজন্টাল বলতে আমরা এসএইচ, আর ভার্টিক্যাল উপরে এসবি। এটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমরা এটা নিয়ে কথা বলবো, এসএইচ এসবি কেন ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের বডিয়ে, অর্থাৎ ক্লাসের মধ্যে কাজ করে। বেসিক্যালি আমরা ক্লাস নিয়ে কথা বলবো, যে টেকনিক প্লেটগুলো আছে সেগুলো ক্লাসের মধ্যে আছে, আর ক্লাসের মধ্যে মুভমেন্ট করে, ক্লাসের মধ্যে হচ্ছে ওয়েভগুলো কাজ করে, বডি ওয়েভগুলো। এরপরে আমরা হচ্ছে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে আমাদের সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ কোনগুলো? সারফেস ওয়েভ হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে আমাদের তিনটা ইন্টারেকশন হয়, একটা হচ্ছে বডি ওয়েভ, তারপর হচ্ছে সারফেস ওয়েভ অবশ্যই, এবং সারফেসিয়াল লেয়ার। এটা ইন্টারেস্টিং, একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সারফেসিয়াল লেয়ার, ওয়েভ, বডি ওয়েভ, আর হচ্ছে সারফেস ওয়েভ। এই তিনটা ইন্টারেকশনের মাধ্যমে আমরা যেটা হবে সেটা হচ্ছে সারফেস ওয়েভ। সারফেসিয়াল লেয়ারের সাথে বডি ওয়েভ আর হচ্ছে সারফেস ওয়েভ, এই তিনটার ইন্টারেকশন যখন হবে তখন আমরা বলবো এটা হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ কি কি আছে?
আমাদের দুইটা ওয়েভ আছে বেসিক্যালি খুবই ডেঞ্জারাস এগুলো, রেলি ওয়েভ আর একটা হচ্ছে লাভ ওয়েভ। ঠিক আছে, রেলি ওয়েভ, লাভ ওয়েভ, এই দুইটা ওয়েভ কেন ডেঞ্জারাস? কারণ এই দুইটা ওয়েভ হচ্ছে বেসিক্যালি আমাদের ড্যামেজটা, চারপাশে ড্যামেজটা, ডিস্ট্রাকশনটা করে এই দুইটা ওয়েভ। তাহলে রেলি ওয়েভ কি? রেলি হচ্ছে অ্যাস ওয়েভের মতো, যেটার মধ্যে কি কাজ করে? অ্যাস বি, অর্থাৎ সারফেস পার্টিকেল আর প্লাস পি ওয়েভের ইন্টারেকশনের মাধ্যমে যে ওয়েভটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি রেলি ওয়েভ। এটা কিভাবে হয়? এই যে পি ওয়েভের হচ্ছে যে কন্ট্রাকশন এক্সপেনশন গুলো আছে, এখানে কন্ট্রাকশন এক্সপেনশন গুলো হয় সেটা আর যে অ্যাজ ভার্টিক্যাল কাজ করে, অর্থাৎ যেটা ভার্টিক্যালি কাজ করে, যে সংকোচন প্রসারণটা হয় সেটা ভার্টিক্যালি হয়, সেটাকে আমরা বলবো রেলি ওয়েভ। আর হচ্ছে কি আমরা হচ্ছে লাভ ওয়েভ যেটা বলবো, এটাও খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, সেটা হচ্ছে কি সাপের মতো, স্ন্যাকের মতো, এটা ভাবে কাজ করে। এটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাজ ইন্টারাকশন বিটুইন হচ্ছে সারফেস লেয়ার আর হচ্ছে সারফেস লেয়ারের সাথে আর হচ্ছে সারফেস হরিজন্টাল, এই দুইটা যখন ইন্টারাকশন হবে তখন এই লাভ ওয়েভটা কাজ করে। লাভ ওয়েভটা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, লাভ ওয়েভটা হচ্ছে আমাদের 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ডে হয়। বেসিক্যালি সারফেস ওয়েভ গুলো এটা হয়, আর পি ওয়েভটা হয় হচ্ছে আমাদের কত 6 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড, আর হচ্ছে এস ওয়েভটা হয় হচ্ছে আমাদের কত 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। এই জেনারেল এটা আমরা জানি। তা আমি বেশি লম্বা করবো না, এটা অনেক অনেক ভাবে বলতে পারবো, অনেক বড় করে বলতে পারবো, বাট আমি সংক্ষিপ্ত ভাবে বলবো কারণ আমাদের টাইম ডিউরেশনের কথা চিন্তা করে। সো লাভ ওয়েভটা কি? এটা ইন্টারাকশন কার সাথে? এইচ এর সাথে আর হচ্ছে সারফেস লেয়ারের সাথে, মাইন্ড ইট, সারফেস লেয়ার। এটা লাভ ওয়েভটা বেসিক্যালি সারফেস লেয়ারের মধ্যে কাজ করে। সো এটা হচ্ছে সারফেস হরিজন্টাল এবং হচ্ছে কি সারফেস লেয়ার, এই দুইটা যখন এভাবে সাপের মতো যখন কাজ করে তখন হচ্ছে যে ওয়েভটা হয় সারফেসের মধ্যে সেটা হচ্ছে আমরা বলবো লাভ ওয়েভ। সো এটা নিয়ে আমি আরো পরে কথা বলবো, জাস্ট আজকে খুব সিম্পলি আমি বলবো যে এগুলো কি। তো বেসিক্যালি এই ওয়েভগুলো আমরা জানি, ফলগুলো জানি। এবার হচ্ছে আমরা এগুলো আমরা একটা অ্যানালাইসিস দেখবো, ছোট একটা অ্যানালাইসিস। আমাদের এই যে এই আর্থকোয়েকে মেজারমেন্ট করার জন্য কিছু অ্যানালাইসিস আছে দুই ধরনের, একটা স্ট্যাটিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালাইসিস কি? স্ট্যাটিক অ্যানালাইসিস দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস আর হচ্ছে নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস, যেটাকে আমরা পুশ ওভার অ্যানালাইসিস। আর লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসকে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস বলতে পারি, আর নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসকে আমরা বলতে পারি পুশ ওভার অ্যানালাইসিস বা পিজাল্টা অ্যানালাইসিস, এগুলোকে আমরা বলতে পারি। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, আর আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। ডাইনামিক অ্যানালাইসিস এর মধ্যে অনেকগুলো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস আর একটা হচ্ছে কি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। টাইম হিস্ট্রি অ্যানালাইসিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি একটা হচ্ছে লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস আর একটা নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। এগুলো আমরা পরে যাবো। আমরা জাস্ট আজকে সিম্পল একটা অ্যানালাইসিস দেখবো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যানালাইসিস, স্ট্যাটিক ইকুইভ্যালেন্ট অথবা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস জিনিসটা কি আসলে? আমাদের বেসিক্যালি বুঝতে হবে লিনিয়ারিটি জিনিস কি, লিনিয়ার নন লিনিয়ার জিনিসটা জানতে হবে। লিনিয়ার হচ্ছে ফর এক্সাম্পল আমরা যখন ম্যাটেরিয়ালকে ডিফাইন করি, যেটা হচ্ছে স্ট্রেইন আর স্ট্রেসের মধ্যে যখন ড্র করি, স্ট্রেইন আর স্ট্রেসের মধ্যে ড্র করি তখন এরকম একটা কার্ভ পাওয়া যায়, এরকম গিয়ে এরকম একটা কার্ভ পাওয়া যায়, যেটার মধ্যে হচ্ছে এখান থেকে আমরা বলি এটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক লিমিট। এরপর হচ্ছে প্লাস্টিক লিমিটে চলে যায়। প্লাস্টিক জিনিসটা কি, ইলাস্টিক জিনিসটা কি? প্লাস্টিক জিনিসটা হচ্ছে যে ইলাস্টিক জিনিসটা হচ্ছে যেটা ফোর্স দিলে সেটা আবার পুনরাবস্থায় ফিরে আসে, সেটাকে আমরা ইলাস্টিসিটি। আর হচ্ছে যেটা প্লাস্টিসিটি হচ্ছে যেটাকে ফোর্স দিলে সেটা আবার পুনরাবস্থায় ফিরে আসতে পারবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্লাস্টিসিটি। সো এই একটা ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাটেরিয়ালের দুটো প্রপার্টিস থাকতে পারে, একটা লিনিয়ার আর হচ্ছে নন লিনিয়ার। এখানে ম্যাটেরিয়াল এই পয়েন্টটা হচ্ছে লিনিয়ারিটি মেইনটেইন করে, এরপর হচ্ছে যেটা প্লাস্টিসিটি হয় সেটা হচ্ছে নন লিনিয়ারিটি। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে কি হার্ডেনিং, আর এই জায়গাটাকে আমরা বলবো ন্যাকিং। এটা আমরা পরে বলবো, ন্যাকিং হার্ডেনিং কি এগুলো আমরা পরে বলবো। জাস্ট আমরা মনে রাখবো যে একটা ম্যাটেরিয়ালের দুটো প্রপার্টিস থাকতে পারে, একটা লিনিয়ারিটি আর হচ্ছে নন লিনিয়ারিটি। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এটা আমরা আরো অনেক ডিপলি বলতে পারবো যে লিনিয়ার বিষয়গুলো। তো আমাদের অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে লিনিয়ার জিনিসটা বুঝতে হবে আর নন লিনিয়ার জিনিসটা বুঝতে হবে। লিনিয়ার জিনিসের মধ্যে এই জিনিসটা আমরা জানি y=mx। হ্যাঁ, y=mx সূত্রটা আমরা জানি, যেটা লিনিয়ারিটি প্রপার্টিস থেকে ধারণ করে। আর একটা সূত্র হচ্ছে এই যে কার্ভ, যেটা হচ্ছে আমরা ফাংশন, যেভাবে আমরা এই অ্যাক্সিস কে y x b x এরকম একটা লাইনের একটা
কার্ভেচার বিষয় নিয়ে আমরা কথা এর আগে শুনে এসেছি। সো বাস আজকে আমি এই যে স্ট্যাটিক লিনিয়ার অ্যানালাইসিস নিয়ে একটু কথা বলবো। কিভাবে আমাদের হচ্ছে লিনিয়ার অ্যানালাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা বেস শেয়ার এসডব্লিউ। এটা হচ্ছে বেস শেয়ার। একটা বিল্ডিং এর কি হয়, একটা বিল্ডিং এর গ্রাউন্ডের সাথে যখন টাচ হয় তখন বেসে একটা শেয়ার কাজ করে, সেটাকে আমরা বেস শেয়ার। আর হচ্ছে এখানে বিল্ডিং ওয়েট আছে, বিল্ডিং ওয়েট সাইসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং। আর হচ্ছে এটা সাইসমিক ল্যাটারাল যে ফোর্সটা কাজ করতেছে, আর্থকোয়েকটা যেটা আসতেছে সেটা সাইসমিক কোএফিসিয়েন্ট। হ্যাঁ, ল্যাটারাল সাইসমিক কোএফিসিয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি এটা আমরা বের করব, এটাই জানতে পারলে আমরা পুরো বিল্ডিংটা সলভ করতে পারবো, স্ট্যাটিক অ্যানালাইসিসটা করতে পারবো। সো এই জিনিসটা কি, এটা হচ্ছে 2/3 হচ্ছে আর আর তো এই যে এটা হচ্ছে ল্যাটারাল সাইসমিক রেসপন্স কোএফিসিয়েন্ট, সাইসমিক ল্যাটারাল সাইসমিক রেসপন্স কোএফিসিয়েন্ট এই জিনিসটা। আর এটা সাইসমিক কোএফিসিয়েন্টটা বলবো আমরা। আর হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন, রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন এটা। আর এটা জোন কোএফিসিয়েন্ট, আর হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। এই জিনিসগুলো আমরা জানবো। জোন কোএফিসিয়েন্ট কি, অর্থাৎ একটা জায়গার মধ্যে কোন জোনে কি পরিমাণ সিভিয়ারিটি আছে আর্থকোয়েকের, সেটা সম্পর্কে আমরা জানবো। তারপর ইম্পর্টেন্স ফ্যাক্টর, ইম্পর্টেন্স ফ্যাক্টর বিল্ডিংটা কোন ধরনের, আসলে বিল্ডিংটা কি স্কুল নাকি হসপিটাল নাকি একটা বিল্ডিং এর মোর দ্যান 300 পিপল বাস করে সেই বিল্ডিং, তাহলে আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর একটা বিল্ডিং এর ইম্পর্টেন্স জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। আর জোন কোএফিসিয়েন্ট কোন জায়গায় আসলে ফল টাইম গেছে এবং এটা কি ডেঞ্জারাস নাকি নন ডেঞ্জারাস, অর্থাৎ সিভিয়ারিটি বেশি নাকি সিভিয়ারিটি কম, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে জোন কোএফিসিয়েন্টটা আমরা বলবো। আর রেসপন্স অ্যাক্সেলারেশন, রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন জিনিসটা কি, যখন হচ্ছে একটা আর্থকোয়েক হচ্ছে বিল্ডিং কে হিট করবে তো বিল্ডিং ইটসেলফ কিছু রেসপন্স করবে, রিঅ্যাকশন দিবে। সেই রেসপন্স হতে পারে অ্যাক্সেলারেশন, সেই রেসপন্স হতে পারে ডিসপ্লেসমেন্ট, সো মেনি থিংস হতে পারে। আমরা এখানে হিসেবে আনবো হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন আনবো। আর রেসপন্স রিঅ্যাকশন ফ্যাক্টর এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বিল্ডিং ইটসেলফ হচ্ছে রেসপন্স কে রিঅ্যাকশন করে। যে রেসপন্স আছে সেটাকে বিল্ডিং ইটসেলফের বিল্ডিং স্ট্রাকচারাল কারণে রিডিউস করে, সেটাকে আমরা রিডাকশন ফ্যাক্টর। তাহলে আমরা এই বিষয়গুলো যদি জানি, আমরা জোন কোএফিসিয়েন্ট এটা আমরা জানি যে কোন জোনে কি পরিমাণ সিভিয়ারিটি আছে, সেটা আমরা একটা মেজারমেন্ট একটা কোএফিসিয়েন্ট নিয়ে আমরা এটা দিছি। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা কোন ধরনের বিল্ডিং, এটা রেসিডেন্সিয়াল ডুপ্লেক্স নাকি হসপিটাল বিল্ডিং, সেটা সম্পর্কে আমরা জানি। আর রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি জানতে পারি আমরা পুরো এটা সলভ করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে তার আগে রেসপন্স অ্যাক্সেলারেশন স্পেকট্রাম যদি সিএস এর মানটা বের করতে হয় আমাকে টাইম পিরিয়ড জিনিসটা জানতে হবে। টাইম পিরিয়ড জিনিসটা কি, টাইম পিরিয়ড হচ্ছে একটা বিল্ডিং একটা জায়গা থেকে শুরু হয়ে আবার ওই জায়গায় ফিরে আসতে যে সময়টা নেয় সেই সময়টা হচ্ছে পিরিয়ড, দা বাংলায় আমরা বলবো হচ্ছে দোলনকাল। হ্যাঁ, তাহলে এই টাইম পিরিয়ডটা কিভাবে হিসাব করবো, টাইম পিরিয়ড আমরা সিটি এইচ ইন মিটার, এইচ ইন মিটার আছে এম আর সিটি। আমরা বিল্ডিং এর হাইট তো জানি, বিল্ডিং এর হাইটকে অবশ্যই মিটারে কাউন্ট করতে হবে। আর সিটির মান হচ্ছে এম এর মান, এই যে এই দুটো কোএফিসিয়েন্ট, এই দুটো কোএফিসিয়েন্ট এটা আমরা কোড থেকে পাবো। এটা কোন ধরনের বিল্ডিং স্ট্রাকচার, এটা কি স্টিল স্ট্রাকচার নাকি হচ্ছে কংক্রিটের মোমেন্ট রেসিস্টিং ফ্রেম। যদি মোমেন্ট রেসিস্টিং ফ্রেম হয় তাহলে এরকম একটা 0.0466 এটা হচ্ছে সিটির মান, তারপরে হচ্ছে এটার মান হচ্ছে 0.06016 হোয়াটএভার, এরকম কিছু কোডে মান দেওয়া আছে যে মোমেন্ট রেসিস্টিং কংক্রিটের ক্ষেত্রে একরকম, স্টিলের ক্ষেত্রে একরকম কোএফিসিয়েন্ট, এবং এই হাইটটা অবশ্যই মিটার হইতে হবে। তো এটা থেকে আমরা টাইম পিরিয়ড, বিল্ডিং এর একটা টাইম পিরিয়ড থাকে, প্রত্যেকটা বিল্ডিং এ একটা টাইম পিরিয়ড থাকে, এই টাইম পিরিয়ডটা আমরা এখান থেকে পাবো, খুব ইজিলি পাবো। আচ্ছা, এবার আমরা টাইম পিরিয়ড যেহেতু পাবো, তা আমরা মেইন বের করার সূত্র হচ্ছে কি, হচ্ছে CS is equal to 2/3 জোন কোএফিসিয়েন্ট, স্পেকট্রাল অ্যাক্সেলারেশন আর রিডাকশন ফ্যাক্টর। এই সূত্র থেকে আমরা এটা জানি, এটা আমাদের বের করতে হবে। এখন সিএস এর মানটা আমরা কিভাবে, আমরা টি এর মানটা বের করছি, এবার হচ্ছে টি থেকে আমরা সিএস এর মানটা কিভাবে বের করব। সিএস সমান আমরা অনেকগুলো, তার আগে আমরা এই জিনিসটা একটু, এই কার্ভটা একটু ড্র করি। কার্ভটা কি, কার্ভটা হচ্ছে এটা হচ্ছে আমরা 0 টিবি টিসি টিডি আমরা ধরলাম 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড, অর্থাৎ এরকম একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন ব্রাঞ্চ। এটার সাপেক্ষে আমাদের এই জোনগুলোর মধ্যে সিএস এর মান কত, এই জোনটার মধ্যে সিএস এর মান কত, এই জোনের মধ্যে সিএস এর মান কত, এই জোনের মধ্যে রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন মানটা কত। টিবি টিসি হচ্ছে, এটা হচ্ছে লোয়ার টাইম পিরিয়ড,
আর হচ্ছে এটা আপার টাইম পিরিয়ড, এটা আবার এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে 0.4 সেকেন্ড। এটা আমরা জাস্ট লিখছি, এটা আরো বিশদভাবে বলা যায়। সো এই বিষয়গুলো আমাদের যখন জানবো, তাহলে এই জোনের মধ্যে আমরা যখন রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সিলারেশন যখন বের করব, তাহলে আমাদের লিমিটটা কি? লিমিট হচ্ছে জিরো থেকে হচ্ছে টি এর মান, 0 থেকে টি বি এর মধ্যে, টি বি এর মধ্যে, 0 থেকে টি বি এর মধ্যে টাইম পিরিয়ড যখন হিসাব করব, তখন আমরা সূত্রটা কি ইউজ করব? তখন আমরা সূত্রটা ইউজ করব যে s = 1 প্লাস টি ডি ডিভাইড বাই টি, আমাদের এখানে লিখি হচ্ছে টি ডিভাইড বাই টিভি 2.5 ইটা মাইনাস 1, এটা ব্র্যাকেট ক্লোজ, টি টিবি যে লোয়ার পিরিয়ড আর হচ্ছে টাইম পিরিয়ড, এটা হচ্ছে সাইল ফ্যাক্টর। সাইল ফ্যাক্টর জিনিসগুলো আমাদের বের করতে হবে, সাইড ক্লাসটা বের করতে হবে। সাইড ক্লাস আমরা কি বের করব? যখন সাইল টেস্ট করব, তখন সাইড ক্লাসের মধ্যে এটা কি আছে, এস বি নাকি এস সি নাকি এস জি নাকি এস ডি, তাহলে সেগুলো থেকে আমরা সাইল ফ্যাক্টরের মানটা বের করব। ওইখানের মধ্যে কোডের মধ্যে লেখা আছে যে টিভি টিডি টিসি এগুলোর মান আমরা ওই সয়েল সাইড ক্লাসের মধ্যে আমরা এই মানগুলো পেয়ে যাব। তারপরে এটা হচ্ছে আমাদের হচ্ছে ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর। হ্যাঁ, ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর, ড্যাম্পিং কারেকশন হচ্ছে ড্যাম্পিং, ভিসকাস ড্যাম্পিং এর জন্য আমরা হচ্ছে 1 থেকে 5% এর মধ্যে ধরি, অর্থাৎ ইটার মান আমরা বেসিক্যালি 1 ধরবো, যেহেতু ভিসকাস ড্যাম্পিং এর ক্ষেত্রে এটা ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর। তো ভিসকাস ড্যাম্পিং এর জন্য আমরা হচ্ছে 1 থেকে 5% ধরবো। ইন জেনারেল হচ্ছে আমরা এই ক্ষেত্রে 1 ধরবো, হ্যাঁ, ইটার মান। আর সাইড ফ্যাক্টর সাইড ক্লাস থেকে বের করতে পারবো, আর টিভি টিসির মান এগুলো সবগুলো কোড থেকে বের করবো। যখন এটার মধ্যে থাকবে টি এর মান, এটার মধ্যে থাকবে টিভি আর জিরোর মধ্যে থাকবে, তখন আমরা সিএস এই সূত্রটা অ্যাপ্লাই করবো, রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সিলারেশন এখান থেকে বের করতে পারবো। আর যদি এটা না হয়, এইটা যদি হয়, তখন আমরা সি এস এর মানটা কিভাবে লিখবো? 2.5 এস ইটা এটার মধ্যে থাকলে, কখন? যদি এরকম হয় 0 টি 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 টিভি স্ল্যাশ দেন টি স্ল্যাশ দেন টিসি, যদি এই ইন্টারভ্যালের মধ্যে থাকে তখন আমি এই সূত্রটা ইউজ করব। যদি এই ইন্টারভ্যালে থাকে টিসি আর টিডি এর মধ্যে, তখন কি হবে? 2.5 এস ইটা টিসি টি, তখন কি হবে? টিসি ইজ লেস দেন লেস ইকুয়াল টি ইনটু লেস ইকুয়াল টিডি। এটার মধ্যে যদি হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যখন আমরা এই মানগুলো দেখব, টিসি এর মান টিডি এর মাঝখানে আছে কিনা, টি এর মানটা টিসি আর টিডি এর মাঝখানে আছে কিনা, তখন যদি থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপর সিএস এর আরেকটা মান আছে, যদি এই লোকেশন হয় টিডি আর 0.4 সেকেন্ড যদি হয়, তখন আমরা ইউজ করব 0.2.5 এস এন টিসি টিডি টি স্কয়ার। এই সূত্রটা কখন ইউজ করব? যখন টি এর মানটা লেস ইকুয়াল 0.4 সেকেন্ড হয়, তখন আমরা এই মানটা ইউজ করব। ওকে, জাস্ট সিম্পল। এই সিএস এর মানটা বের করতে পারলে আমরা ইজিলি হচ্ছে পুরো বিষয়টা, আমাদের এই সিএস এর মানটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, সিএস এর মানটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে বি, রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আমরা বের করতে পারবো। যদি আমরা এই সূত্র থেকে বেস শেয়ার এস ডব্লিউ, সিএস এর মানটা রেসপন্স স্পেকট্রাম কোএফিশিয়েন্টের মানটা যদি বের করতে পারি, তারপর সাইসমিক ওয়েট অফ দা বিল্ডিং যদি আমরা জানি, লোড ক্যালকুলেশন মাধ্যমে কি পরিমাণ লোড, গ্র্যাভিটি লোড কাজ করে, সেগুলো হচ্ছে এগুলো থেকে আমরা বিল্ডিং ওয়েটটা বের করতে পারবো। তারপর এটা যদি জানি, তাহলে একটা বিল্ডিং এ আর্থকুইক যদি আসে, তাহলে এটা কি পরিমাণ ফোর্স, কত তলায় কাজ করে, হ্যাঁ, ফোর্স গুলো কোন তলায় কি পরিমাণ ফোর্স কাজ করে, সেটা আমরা বের করবো। সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। সেটা কি? এফ ইজ ইকুয়াল টু, আমরা বেস শেয়ারটা বের করছি, এটা আমরা বেস ইজ ইকুয়াল টু এস ডব্লিউ। এই সূত্র থেকে এস এর মানটা আমরা জানি, ডব্লিউ এর মানটা আমরা বের করছি। কিভাবে? লোডের মাধ্যমে আমরা বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। লাইট লোড, ডেড লোড, এগুলো থেকে ক্যালকুলেশন করে আমরা ওয়েটের মানটা বের করবো। তো আমরা এখান থেকে কি বের করবো? ডব্লিউ এস এক্স আর হচ্ছে কত? কে এর মানটা, আরেকটা এটা লিখি, যাচ্ছে এন আর হচ্ছে আই ইজ ইকুয়াল টু এল, হচ্ছে ডব্লিউ আই এইচ আই কে। এখানে হচ্ছে কি পরিমাণ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, ফোর্সটা কোন স্টোরিতে কি পরিমাণ কাজ করছে, সেটা আমরা সূত্র থেকে বের করতে পারবো। কিভাবে? এটা হচ্ছে এন হচ্ছে স্টোরি, নাম্বার অফ স্টোরি, তবে কত এই ফ্লোরের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, সাইসমিক ওয়েট, এটা হচ্ছে এইচ হাইট, আর কে এর মানটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যদি টাইম পিরিয়ডটা হচ্ছে 0.5 সেকেন্ডের মধ্যে হয়, 0.5 সেকেন্ডের নিচে হয়,
তাহলে আমরা ক্যার মান লিখবো 1, আর 2.5 সেকেন্ডের উপরে হলে ক্যার মান লিখবো হচ্ছে 2। এটার মধ্যে কি পরিমাণ লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা খুব ইজিলি বের করতে পারবো। সো এই হচ্ছে আমাদের লিনিয়ার বা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, যেটার মধ্যে আমরা খুব ইজিলি হচ্ছে যে কোনো লোড ক্যালকুলেশন করতে পারবো। আজকে এতটুকু। আমি নেক্সট টাইম আরো অনেক ডাইনামিক অ্যানালাইসিস নিয়ে, তারপর নন লিনিয়ার পুশ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।